দর্শকরা, খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আজকে আমি যখন এই প্রতিবেদনটা তৈরি করছি, একটু পরে আসাম মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন এবং এই শপথ গ্রহণ করার আগে আর কে মন্ত্রী হচ্ছেন এটা নিয়ে একটা উত্তেজনা চলছে রাজনৈতিক মহলে। তো প্রথমে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করছেন 4 মন্ত্রী: অতুল বরা, অজন্তা নেওয়াক, প্রণব বড়ো, চরণ বড়ো ও রামেশ্বর তেলি। এখানে অতুল বরা অগপর প্রতিনিধিত্ব করছেন এবং সিনিয়র মন্ত্রীদের রাখা হয়েছে এবং বাকি যারা মন্ত্রী আছেন তারা হয়তো আগামী 14 বা 15 তারিখের মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারিত হয়ে যেতে পারে। অনেকে আশা করছিলেন যে আজকে হয়তো পুরো মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে, কিন্তু মুখ্যমন্ত্রী একটু সাসপেন্সে রাখলেন। পুরো মন্ত্রিসভা আজকে শপথ গ্রহণ করছে না এবং প্রত্যাশিতভাবেই প্রথম দিনের যে 4 মন্ত্রী শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, এদের মধ্যে একজনও বাঙালি নেই। এটা আমি অবশ্য জানতাম, পরে হয়তো একজন দেওয়া হতে পারে। এখানে বড় জনগোষ্ঠীর আছে, চা শ্রমিক সম্প্রদায়ের আছে, কিন্তু বাঙালি নেই। হয়তো সিনিয়র এখন কেউ নেই বাঙালি নেতা হিসাবে, হতে পারে হয়তো। এটা মোটেই আলোচনার বিষয়বস্তু নয়, বা এটা মোটেই একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ পয়েন্টও নয়। তো এখন পরবর্তী মন্ত্রিসভায় কারা যেতে পারেন এ নিয়ে একটা অসম্ভব কল্পনা চলছে। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি একটার পর একটা পোস্ট, সবাই মন্ত্রিসভা বন্টন করে ফেলছেন। তো ইতিমধ্যে বরাক থেকে মন্ত্রিসভায় দাবি উত্থাপন হয়েছে অনেকেই। আপনারা জানেন যে রাজদীপ রায়ের দাবি উত্থাপিত হয়েছে। কমলাক্ষ দেবপ্রকাশের পক্ষেও অনেক দাবি, তারাও বলছেন যে কাঠিগড়ায় দীর্ঘদিন থেকে মন্ত্রী নেই, তো এবার মন্ত্রী দেওয়া হোক। শিলচর থেকে বলা হচ্ছে শিলচরে দীর্ঘদিন থেকে মন্ত্রী নেই, তাই শিলচরে মন্ত্রী দেওয়া হোক, এটা দাবি উঠছে সব জায়গায়। তো এখন মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করবে তিনি কি করবেন না করবেন। এবং তবে এবার মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন যে নতুন মন্ত্রিসভা পুরনো অনেক মন্ত্রী বাদ যেতে পারেন, বা সবাই যে থাকবেন তার কোনো গ্যারেন্টি মুখ্যমন্ত্রী দেননি। এর প্রমাণ একটা আমরা পেয়েছি। রঞ্জিত দাসকে অধ্যক্ষ করা হয়েছে। রঞ্জিত দাস ছিলেন পঞ্চায়েত মন্ত্রী, তাকে অধ্যক্ষ করা হয়েছে এবার আসাম বিধানসভা। অধ্যক্ষ একটা গুরুত্বপূর্ণ পদ, যেটা রঞ্জিত দাসকে দেওয়া হয়েছে। তো বাকি যে 4 মন্ত্রী, অজন্তা জানেন যে আপনি, তো বাকি 4 মন্ত্রী এরা সিনিয়র মন্ত্রী। এখন অনেকে বলছেন যে আগামী 14 তারিখের মধ্যে বাকি মন্ত্রীদের নেওয়া হবে। এই বাকি মন্ত্রীরা কারা হবেন এ নিয়ে কল্পনার অন্ত নেই। বরাক থেকে মন্ত্রী কে হবেন এটা নিয়ে বিস্তর চর্চা চলছে এবং আমি যে কথা বারবার বলতে চাইছি, একজন নিশ্চিত, তিনি হলেন কৌশিক রায়। বাকি একটা পদ দেওয়া হতে পারে কৃষ্ণেন্দু পাল, এবার পাবেন কিনা এ নিয়ে একটা সংশয় রয়েছে। কারণ ইতিমধ্যেই রাজদীপ রায় একটা প্রবল দাবি উত্থাপিত হয়েছে এবং একই সঙ্গে প্রবল দাবি উত্থাপিত হয়েছে কমলাক্ষ দেবপ্রকাশের। কমলাক্ষ দেবপ্রকাশের সঙ্গে আমি এই ব্যাপারে কথা বললাম। তিনি বললেন মন্ত্রী হলে হলাম, না হলে না হলাম, এটা এত গুরুত্বপূর্ণ আমার কাছে নয়। কারণ মন্ত্রিত্ব যে পেতেই হবে এমন তো কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যেহেতু কমলাক্ষ পরপর 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছেন, তাই তার দাবিটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু পুক্ত হয়ে উঠছে। অন্যদিকে এটা ঘটনা যে শিলচর দীর্ঘদিন থেকে মন্ত্রী পাচ্ছে না। সে 1985 ইংরেজি 83 থেকে 85 অবধি ছিলেন মন্ত্রী জগদীশচন্দ্র চৌধুরী। তারপর কিন্তু শিলচরে আর কোনো 85 সালে তার মেয়াদ শেষ হয়, তারপর কিন্তু শিলচর কোনো মন্ত্রী পায়নি। তো স্বভাবতই শিলচরের মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে যাতে শিলচর থেকে মন্ত্রী দেওয়া হয় এবং বিশিষ্ট বিভিন্ন জনেরা এবং অনেকেই বলছেন যাতে শিলচর থেকে, এরা যে রাজদীপ রায়ের পক্ষে বলছেন এমন নয়, তারা বলছেন শিলচর থেকে একজন মন্ত্রী দেওয়া হোক, শিলচর থেকে মন্ত্রী দেওয়া হোক। এখন সভাপতি শিলচরের বিধায়ক হচ্ছেন রাজদীপ রায়, তার পক্ষেই দাবিটা উঠছে। আর কোনো শিলচরিয়ান তো আর বিরোধিতা করতে পারবেন না শিলচর থেকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছেন এই কথাটা। তো মন্ত্রিত্ব দেওয়ার ক্ষেত্রে এইগুলো বিষয়ে বিবেচনা সবসময় করা হয় না। জাতিগোষ্ঠী, বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্ব, ভৌগোলিক এলাকা, অনেক কিছু দেখে তারপর মন্ত্রিত্ব দেওয়া হয়। তো সুতরাং বিজেপি মুখ্যমন্ত্রী এসব নিশ্চয়ই দেখেই কাকে মন্ত্রী করা যায় এটা করবেন। কিশোরনাথের নাম উঠছে। কিশোরনাথ পরপর 2 বার নয়, একবার 1916 থেকে 22-21 গত নির্বাচনে টিকিট পান, এবার পেয়েছেন, জয়লাভ করেছেন রেকর্ড ভোটে। তো কিশোরনাথের নামটা উঠে আসছে। তো আমার মনে হয় এই 3 জনের মধ্যে যে নামগুলো আমরা দেখছি, অনেকে রাজদীপ গোয়ালার নামও করছেন। তো রাজদীপ গোয়ালা মনে হয় না এখানে
রাজীব গান্ধী নিজে অবশ্যই দাবি করেননি, তার কিছু সমর্থকরা এইসব দাবি তুলছেন, আর এদিকে কমলাক্ষের সমর্থকরা দাবি তুলছেন। তো কিন্তু সবগুলো নির্ভর করবে। এবং বিভিন্ন চ্যানেলে দেখলাম একটা খবর যে বরাক থেকে শুধুমাত্র কৌশিক রায়কে মন্ত্রিত্ব দেওয়া হবে, এটা একটা খবর আমি দেখছি। এগুলো সব খবরই অনুমান ভিত্তিক, এগুলো খবর যে নিশ্চিত আপনি বলতে পারবেন না, এটা অনুমান ভিত্তিক খবর। এবং আরও কিছু কিছু চ্যানেল থেকে বলা হচ্ছে যে দেখলাম যে বরাকের কোনো মন্ত্রীই নেই। এটা হতে পারে না, বরাক থেকে নিশ্চয়ই মন্ত্রী দেওয়া হবে, কিন্তু কজন দেওয়া হবে এটা হলো কথা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলেছিলাম যে যেহেতু ব্রহ্মপুত্র উপত্যকায় 80 লক্ষ বাঙালি হিন্দু রয়েছেন, তাই এই মন্ত্রিসভায় যেন বাঙালি হিন্দুদের সঠিক প্রতিনিধিত্ব থাকে এটা দেখতে হবে। চা শ্রমিকের যেভাবে থাকবে, অসমিয়া সমাজের যেভাবে থাকবে, বড় সমাজের যেভাবে থাকবে, ঠিক সেই অনুপাতে বাঙালি সমাজেরও প্রতিনিধিত্ব থাকাটা খুব প্রয়োজন, এটা ঘটনা। আমি জানি যে এসব হবে না কিছুই, এবং একজন যদি বাঙালি মন্ত্রী নাও থাকে তাহলেও বাঙালি হিন্দুদের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, এটাও আমি ভালো করে জানি, এবং এটা বিজেপি নেতৃত্ব ভালো করে জানেন। তাই বাঙালি হিন্দুদের মন্ত্রী না হওয়ার সম্ভাবনাটাই বেশি আমার কাছে মনে হচ্ছে। তবুও আমি কথাটা বললাম যদি একটু বিবেকে বাধে কারো। তো দর্শকরা, আশা মন্ত্রিসভা আজকে শপথ নিচ্ছেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানাই, তার নেতৃত্বে যাতে আসাম আরও সুন্দরভাবে চলে। মুখ্যমন্ত্রীর কাজকর্মে অনেকেই সমালোচনা করেন, কিন্তু একটা কথা দেখতে হবে যে তিনি কিন্তু একটা বিজেপির দলকে একটা নেতৃত্ব দিয়ে তিনি আজকে এই জায়গায় এনেছেন। আমি এটা বারবারই বলি, তিনি যদি বিজেপিতে না আসতেন তাহলে বিজেপি আসামে ক্ষমতা আসাটা অসম্ভব নয়, অনেক কষ্টকর হয়তো হতো। এটা কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অবদান। এবং আমি তার কার্যপ্রণালী প্রশংসা আপনি করুন না করুন বা একমত হন না হন, এখন তিনি কিন্তু জাতীয় পর্যায়ের একজন নেতা হয়ে গেছেন, এবং বিজেপি নেতৃত্বে তিনি আসাম জেতার পর এবং পশ্চিমবঙ্গের নির্বাচনে যে এলাকায় তিনি প্রচার করেছেন সেখানে বিজেপি ভালো ফল করেছে। সমস্ত কিছুর পর কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের পর যদি 4 নম্বর স্থান কেউ থাকে সেটা তিনি দখল করে নিয়েছেন। এটা তার কৃতিত্ব, এবং যার প্রমাণ আমরা দেখছি যে তার শপথ অনুষ্ঠানে আমরা দেখলাম যে প্রায় সবকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, প্রতিরক্ষা মন্ত্রী আসছেন, অর্থমন্ত্রী আসেন। এরকম বিপুল ভিআইপি সমাগম কোনো শপথ গ্রহণ অনুষ্ঠানে আসামে আগে হয়নি। এই যে হিমন্ত বিশ্ব শর্মার ডাকে যে সবাই আসছেন, এটা কিন্তু একটা নতুন রাজনীতির, হিমন্ত বিশ্ব শর্মার জাতীয় রাজনীতিতে কিন্তু একটা আপনারা একটা মোড় বলতে পারেন, অন্য একটা দিকে যাচ্ছে এটা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে আপনারা একটা নিছক শপথ গ্রহণ অনুষ্ঠান হিসাবে দেখবেন না। আমার মনে হয় এর পিছনে জাতীয় একটা প্রেক্ষাপট রয়েছে, যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মা আগামীতে জাতীয় নেতৃত্বে আরও কার্যকর একটা ভূমিকা বা শক্ত একটা অবস্থানে যেতে পারেন বলে আমি মনে করছি। ধন্যবাদ।